ফাঁসি চড়ে সে মানে সবচেয়ে বড় রিওয়ার্ড পেল সেই সময়, স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বড় প্রাইজ। এবং তারপরেই যদি কিছু থেকে থাকে সেটি হলো কালাপানির যাত্রা। এবার রাজ্যসভায় একটি কোয়েরিতে জানা গেছে যে কালাপানিতে ডিপোর্টেড ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার স্টেট ওয়াইজ লিস্টের কথা, এবং সেখানে আমরা যদি দেখি যে টোটাল নাম্বার অফ, মানে আই এম নট সেইং এনিথিং অ্যাবাউট রিজনস এন্ড অল, বা এটার সাথে রিজনালিজমের কোনো সম্পর্ক নেই, আমি এমনি ফ্যাক্টস তুলে ধরছি যে 590 বা 580 জন ছিলেন টোটাল ডিপোর্টেড ফ্রিডম ফাইটার্স, এবং তার মধ্যে 390 জনের বেশি শুধুমাত্র বাংলা থেকে। তো সেটি আমাদের জন্য একটি মানে গর্ববোধের জায়গা এবং গর্ব করার জায়গা তো অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে আমাদের এটিও ভাবা উচিত আমরা কি সত্যি তাদের নিয়ে চর্চা করেছি? এতজন ফাঁসি চললে তাদেরকে নিয়ে কি আমরা সত্যি আমরা চর্চা করি? এটা ঠিক যে আমাদের চর্চা করা সম্ভব না, এবং আজকের যুগে আমাদের এত সময়ও নেই, কিন্তু আমরা যদি ফোকাসটা সেদিকে রাখি এবং সেটা যদি ব্যাক অফ দ্য মাইন্ড রাখি, তবে আমরা তো সবসময় নলেজ গ্যাদার করে চলেছি, তবে এই বিষয়ে আমরা নলেজ কেন গ্যাদার করবো না? এবং সেক্ষেত্রে আমরা আরো মোটিভেটেড হবো। আমরা যদি সবাই যদি পেট্রিয়টিক বা ন্যাশনালিস্টিক চিন্তাধারায় যদি আমরা মোটিভেটেড হই, তবে অবশ্যই সেটি আমাদের পার্সোনালিটিতে ইম্প্যাক্ট ফেলবে, এবং সেটি লং রানে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টেও কাজ করবে। কারণ যে কোনো শিক্ষারই কাজ হলো পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সে আপনি যে শ্রেণীর পড়াশোনা করেন। তো আমি মনে করি এই বিপ্লবীদের অবদান সেটিকে যদি আমরা ইগনোর করি, তবে আমাদের পার্সোনালিটি অ্যাটলিস্ট আমরা বাংলায় বা ভারতে থাকা লোকেরা আমাদের পার্সোনালিটি তো কিছুতেই ডেভেলপ হবে না যদি আমরা এনাদের ইগনোর করি। তো এক্ষেত্রে দেখুন নামটিও রাখা হয়েছে একটু চিন্তা করে, কারণ আজকালকার দিনের লোকেরা একটু শর্টে আমরা সবকিছু শুনতে চাই, যেমন বেঙ্গল রিভলিউশন ফর ইন্ডিয়াস লিবারেশন ভার্চুয়াল মিউজিয়াম, এটিকে আমরা ব্রিল মিউজিয়াম, এখানে দেখুন লেখা আছে ব্রিল মিউজিয়াম, এবং ওয়েবসাইটটি হলো brilmuseum.org, যাতে সবার জন্য মনে রাখতেও সুবিধা হয়। এবং এই আলোচনা চলাকালীন আমরা ব্রিল মিউজিয়াম বলেই বলবো। তো সবার আগে উদ্বোধনের কাজটা করি। বিশিষ্ট নেতাজি গবেষক এবং ইন্দো রাশিয়ান রিলেশনস এর একজন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের ভারতবর্ষে, ডক্টর রবি রায়, ওনার কাছে আমরা গেছিলাম আজ এখানে আসার জন্য অনুরোধ করি, কিন্তু উনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। গতকাল আমার আর নির্ময়ের সাথে ওনার দেখা হয় এবং উনি একটি ভিডিও মেসেজ আমাদের দিয়েছেন। তো সবার আগে এটিকে আমরা উদ্বোধনী মেসেজ হিসেবে আমরা কনসিডার করতে পারি, এবং আপনাদের সকলকে আমি অনুরোধ করছি যেন আমরা ভিডিও মেসেজটি প্লিজ একবার যদি প্লিজ একবারে কথা নিও। সুমনবাবু শেষ যে আমাদের ভাষা উৎসব ছিল 19 মে, ওখানেও আমরা ওনাকে পেয়েছিলাম। উনি ব্যস্ত মানুষ, ওনাকে বেশিক্ষণ রাখতাম না। আমি খালি এরপরে যার কাছে আসছিলাম, মাননীয় তপতি ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতনি বলা হলো, মেজদা সুভাষচন্দ্র বসুর মেজদা, শরৎচন্দ্র বসুর বড় ছেলে অশোকনাথ বসুর কন্যা মাননীয় তপতি ঘোষ। আমি ছোট্ট দু লাইনে দিদিকে বলবো, দিদি আপনি এসছেন, আমরা সত্যি কৃতজ্ঞ আপনার মানে কাছে আমরা। তো আপনি যদি ছোট করে কিছু বলেন এই ব্রিল মিউজিয়াম সম্বন্ধে। নমস্কার, আপনাদের এই যে উদ্যোগ এই ব্রিল মিউজিয়াম, এটা অত্যন্ত ভালো, এবং আমি এবং আমার মানে দিদি এবং আমরা সবাই চিন্তা করছিলাম যে ইতিহাসের পাতাটা এবার একটু বদলি করা দরকার। কারণ ইতিহাসে যা আমরা পড়ে এসেছি চিরকাল, আমরা ছোটবেলায় যা পড়েছি, তাতে কিন্তু স্বাধীনতা সংগ্রাম মানে গান্ধীজি বললেন কুইট ইন্ডিয়া, ব্রিটিশরা ভয় পেয়ে চলে গেল, এই আমরা পড়ে এসেছি। আর আইএনএর রোলটা ছিল ওই উনি মারা গেলেন, আইএনএ চেষ্টা করেছিল, এবং বাকি এই যে এত লোক প্রাণ দিয়ে চলে গেছেন তাদের কথা আমরা কিচ্ছু জানতাম না। মানে কোনো পড়ার মানে পাঠ্যপুস্তকে কিছু পড়িনি, আমরা তো হিস্ট্রি পড়েছি, পড়াশোনা করেছি, কিন্তু মানে আমাদের যুগে যে একটা মানে কোন সশস্ত্র আন্দোলন হয়েছিল তার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, সেটার কোনো কিন্তু মানে মানে এই মেনশনই ছিল না। আমরা সেটা কখনো তো আলোচনা করতে পারি না। নেতাজি সুভাষচন্দ্রকে আজকে কেউ জানতেই না, তো তারা সূর্য সেন, যতীন দাস এদেরকে জানেন। তো আপনারা যে এই যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত ভালো। আশা করি এতে মানে আমাদের অন্তত মানে বাংলাদেশের ছেলেমেয়েরা জানতে পারবে কিছু। তারা তো জানেই না, তারা তো মানে আজকাল তাদের জিজ্ঞেস করলে তারা বলতে পারে না কিছু। নেতাজিকে বলে নেতা, নেতাজি একজন নেতা ছিলেন, মানে তিনি যে কে ছিলেন জানে না।
তারা মানে ভাবি যে ক্ষুদিরাম, সূর্য সেন, যতীন দাস কোথায়, তাদের এই যেমন দেখে যে একটু স্টেশনগুলো কথা বুঝতে পারবে যে কার নামে স্টেশনগুলো, তো সেগুলো তো তাদের জানা দরকার না। অন্তত ছবিতে দেখে হয়তো প্রে করবে, ভার্চুয়াল হলে তো অনেকটা ভালো না, হয়তো পড়তে হয় না, আজকাল শুধু পড়তে ভালোবাসে না, পড়াটা ভীষণ অসুবিধে। তো ভার্চুয়ালটার অ্যাপিলটা অনেক বেশি মানুষের কাছে এবং আজকালকার মানুষের কাছে, কারণ তাদের সময় কম। সেই জন্য আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, অত্যন্ত ধন্যবাদ। আপনাদের কীভাবে ধন্যবাদও জানি না, আপনারা চেষ্টা করুন, এই চেষ্টা চালিয়ে যান। আশা করি এইভাবে আরও বাড়তে থাকবে, জিনিসটা আরও এটা মানে প্রচার বেশি হবে এবং পুরো বাংলাদেশ কেন পুরো ভারতবর্ষে এইভাবে ভার্চুয়ালি যদি আমরা জানাতে পারি যে আমাদের ইতিহাসটা কীভাবে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, আমরা যেটা করেছি সেটা ভুল এবং যেটা সত্যিকারে হয়েছিল সেই সত্যিটা যদি আমরা জানতে পারি, সেটাই যেন হয়। আমাদের জীবনে হয়তো দেখে যেতে পারবো না, কিন্তু ভবিষ্যতে যেন হয়। নমস্কার, ধন্যবাদ। বড় হোক, আমরাও চেষ্টা করবো আমাদের তরফ থেকে মিউজিয়ামকে যতটা সাপোর্ট করা যায়, এটাকে আরো প্রমোট করা যায় মানুষের মাঝে, মেইনলি স্কুলস, কলেজেস এবং আজকে যুব সমাজে। থ্যাংক ইউ সো মাচ। Official launching the country আজকের আমাদের সবার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মধ্যগ্রাম হিস্টোরিক্যাল সোসাইটি কলকাতা, তাদের একটা অফিসিয়াল লঞ্চিং হয়েছে। অফিসিয়াল লঞ্চিংটা কান্ট্রি বেঙ্গল রেভলিউশন ফর ইন্ডিয়াস লিবারেশন ভার্চুয়াল মিউজিয়াম, অর্থাৎ অনেক বড় হয়ে যাবে, হয়তো আপনাদের মনে থাকবে অনেক সময়, যেটা সেটি দেখবে ব্রিল মিউজিয়াম। যখনই বলবেন বুঝবেন ব্রিল মিউজিয়াম। বিষয়টা কি, ভারত মুক্তির জন্য বঙ্গ বিপ্লব ভার্চুয়াল মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। এখন এই যে উদ্বোধনে অনেক বক্তারা আসবেন, অনেক তাদের শুভেচ্ছা জানাবেন, বক্তব্য রাখবেন। সুতরাং আমি একেবারে সরাসরি চলে যাচ্ছি সুভাষচন্দ্র বোসের কথায়, যে কিভাবে এরকম একটা জায়গাকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এবং এগিয়ে যেতে পারবো। ঠিক এগুলোর কথা যদি বলা হয় যে সুভাষ হয়েছিলেন, যদি ব্রিটিশকে তাড়িয়ে আমাদের বিপ্লব শেষ হয়ে যায়, তবে ভারতবর্ষ নতুন সমাজ ব্যবস্থা সৃষ্টির জন্য আরও একটি বিপ্লবের প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে যে সামনে কিন্তু বিরাট বিপ্লব আসছে এবং সেই বিপ্লবকে সার্থক করার জন্য আমি চাই যে তরুণের আহ্বান, তরুণের স্বপ্ন এবং এগিয়ে যাওয়া যতখানি মত আছে সুভাষের, যেভাবে নিজে ICS এর তকমা ছেড়ে দিয়ে এসে তরুণদের পাশে দাঁড়িয়েছিলেন, যাতে ভারতের মানুষ, বাংলার মানুষ, উত্তর পূর্ব ভারতের মানুষ তারা প্রাণ করে যেন চেষ্টা করে। নমস্কার, ধন্যবাদ। একটি কনসেপ্ট এসছে কোভিডের পর থেকে বা কোভিডের সময় থেকে, যে মিউজিয়াম গুলো অলরেডি রয়েছে ইন এক্সিস্টেন্স ফিজিক্যাল ফর্মে, যেহেতু দর্শকেরা সেই সময় কেউ আসতে পারছেন না কোভিডের সময়, এর জন্য তারাই কি করলেন, তারা সেটিকে ডিজিটাল ফর্মে বা ভার্চুয়াল ফর্মে সেটিকে প্রেজেন্ট করলেন থ্রু আ ওয়েবসাইটের দ্বারা। এবং তার সাথে আরেকটি কনসেপ্টও আসে যে মিউজিয়ামের কোনো এক্সিস্টেন্স নেই ফিজিক্যাল ফর্মে, সেই মিউজিয়াম গুলোকে যদি অনলাইন ওয়েবসাইটে আমরা যদি সেই কনসেপ্টটাকে যদি নিয়ে আসতে পারি, তবে সেক্ষেত্রে প্রেস পাওয়ারের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা। এই যে ভারত মুক্তির যে এই যে ভার্চুয়াল মিউজিয়ামের আনুষ্ঠানিক প্রকাশ, এই যে অভিনব প্রয়াস, এই সম্বন্ধে যদি দু এক কথা বলেন। আমার নাম বৈদিসত্য তালুকদার এবং ইতিহাসকে আমি অনেকদিন ধরে আমি চর্চা করছি, রিসার্চও করছি। বিশেষত আমার কাজের ফোকাসে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং বিপ্লবীদের
এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যে কন্ট্রিবিউশন ভারতের স্বাধীনতা সংগ্রামে সেই বিষয়ে আমার কাজ মেনলি। সেই বিষয়ে আমি সবসময় ভাবতে থাকি যে আর কোন অভিনব আইডিয়ায় বা ধরুন আর কোন অভিনব পন্থায় ছাত্রছাত্রীদের এবং ইয়াঙ্গার জেনারেশনের সামনে এই তথ্যগুলো তুলে ধরা যায়। তার জন্য ধরুন বই লেখালেখি, আমি অবশ্যই নিজেও বই লিখেছি, রিসার্চ পেপার লিখছি এবং বিভিন্ন আর্টিকেলসও আমি লিখছি, তার সাথে এক্সিবিশনও করেছি। কিন্তু তারপর আমি ভাবলাম যে জনমানুষের মধ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে যদি সেইভাবে পৌঁছাতে হয় তবে ডিজিটাল মাধ্যমে খুব ভালো একটি প্রয়াস হতে পারে। সেই সূত্রেই কিন্তু এই কাজটি করা। এই প্রয়াস কি আপনাদের মানে কিভাবে যে অন্যান্য জায়গায় অন্যান্য স্কুলের বা কিভাবে এটা কি ছড়াবে? আপনি যেমন দেখলেন ডিজিটাল মাধ্যম, এটি একটা ওয়েবসাইটের মাধ্যমে এটি আমরা ডিসপ্লে করতে পারি এবং প্রতিটি স্কুল নিজের তরফ থেকে তার যে ডিজিটাল বোর্ড বা প্রজেক্টরের মাধ্যমে কিন্তু ছাত্রছাত্রীদের এটি কিন্তু দেখাতে পারে। থ্যাংক ইউ। আপনার নামটা? আমার নাম বোধিসত্ত্ব তরফদার। প্রেস পাওয়ারের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। মিউজিয়ামকে তৈরি করেছেন, আমি ধন্যবাদ জানিয়ে ছোট করবো না। আসলে এটা খুব সত্যি কথা, যে কথা বলতে হয়তো পুরোটা বলতে পারলো না, যে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালির যে অবদান আমরা তো ভুলতেই বসেছি, এবং সারা দেশও মনে হয় ভুলতে বসেছে। কোথাও যেন আমাদের নিজেদের মধ্যে একটা কখনো কখনো একটা অভিমান আসে, কখনো কখনো একটা ধিক্কার আসে, যে সত্যি কি যারা দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামী, যারা ফাঁসির মধ্যে জীবনের জয়গানের কথা বলে গেল, যারা হাসতে হাসতে গলায় ফাঁসির দড়ি পড়ে দিল, যারা দ্বীপান্তরে গেল, সত্যি সত্যি কি তাদের আমরা ভুলছি না বা ভুলে যাচ্ছি না, বা তাদের কি মনে করতে পারছি? এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় নিশ্চিতভাবে একটা গণতন্ত্র ভারতবর্ষে চলছে এবং ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ নিশ্চিতভাবে, কিন্তু বাংলা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বা ভারতবর্ষের মুক্তির জন্য যে অবদান, সে অবদান সত্যি আমরাও যেমন বাঙালি বড় আত্মবিস্মৃত জাতি, আমরা যেমন ভুলে যাচ্ছি বা ভুলতে চাইছি বা ভুলিয়ে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ভাবে সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে আজকে সত্যি তো বাংলা বা বাঙালির অবদানকে কোথাও যেন ছোট করা হচ্ছে, কোথাও যেন আমরা সেই জায়গায় দাঁড়িয়ে একটা হীনমন্যতার মধ্যে চলে গেছি। নিশ্চিতভাবে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, রাজনীতি থাকবে, দল থাকবে, মতবাদ থাকবে, কিন্তু কেন এই প্রয়াস থাকবে না যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যে বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস, আপনার সবার আগে আসি, বা যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গেল, এই 11 তারিখে ক্ষুদিরাম বোসের আত্মস্বর্গের দিন বা তার হাসতে হাসতে সেদিন ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন তার জীবন, এবং সেই সময় যারা ছিলেন তাদের অভিজ্ঞতা, তার কি বীরত্বে এগিয়ে যাওয়া, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে নেওয়া, বা সেই সময় যে কষ্ট তিনি পেয়েছিলেন, যে কষ্ট তাদের দেওয়া হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ, সেগুলো মনে হয় আমরা ঠিকভাবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারছি না। আর এখানেই আমায় থামতে হলো যে মাঝে মাঝে অন্ধকারের মধ্যে থেকে তো কখনো আলোর ছটা ভেসে আসে, কখনো মনে হয় যে নিকোষ আলো বা নিকোষ মধ্য রাতের পর আমরা যারা কবিতা লিখি বা আমরা যারা একটু সাহিত্য সঙ্গে থাকি, মনে হয় না কখনো কখনো ভোর তো আসে, এবং সেই ভোরের দিশা যদি বলতে হয় তাহলে ভোরের দিশা নিশ্চিতভাবে এই মধ্যগ্রাম হিস্টোরিক্যাল সোসাইটি, তারা যেভাবে ভারতবর্ষের এই স্বাধীনতার প্রেক্ষাপটে বাঙালির ভূমিকা বা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা যেভাবে একটা ভার্চুয়াল মিউজিয়ামের মধ্যে দিয়ে তুলে ধরবেন, আগামী দিন নিশ্চিতভাবে আমাদের ক্যারিয়ার থাকবে, আমাদের এগিয়ে যাওয়া থাকবে, ব্যস্ততা থাকবে, কিন্তু ওই যে একটা করোনার পর থেকে ভার্চুয়াল এসে গেছে আমাদের মধ্যে, সেই ভার্চুয়ালে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে অন্তত কিছুটা সময় তারা দেখবে, তারা শুনবে, তারা জানবে যে এই ভারতবর্ষ, স্বাধীন ভারতবর্ষ, 140 কোটির ভারতবর্ষে বাঙালির কি অবদান ছিল সেই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, এবং বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের কি অবদান ছিল, এবং তাতে তারা একটু উদ্বুদ্ধ হবে, এবং এই উদ্বুদ্ধতাই তো দেশপ্রেমের পথ উদ্বুদ্ধতা, এবং এমনি ভাবেই হয়তো তারা বিদেশে ছড়িয়ে যাবে, বিভিন্ন দেশে দেশান্তরে এই যারা এই ভার্চুয়াল মিউজিয়ামটা স্টাডি করবে, বিভিন্ন বিদেশ থেকেও স্টাডি করবে, তখন তারা একবার ভাববে যে কেন তারা একজন ভারতীয় হিসাবে কিংবা একজন নিখাত বাঙালি হিসাবে কেন তারা বিদেশে সম্মানিত হয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে সম্মানিত হয়। যখন তাদের জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো, যখন তারা বলে যে আমি নেতাজি সুভাষচন্দ্রের ভারতবর্ষ থেকে এসেছি, স্বামী বিবেকানন্দের ভারতবর্ষ থেকে এসেছি,
আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ থেকে এসেছি, তখন নিশ্চিতভাবে আমিও পৃথিবীর নানা দেশে গিয়ে দেখেছি একটা বাড়তি সম্মান থাকে, একটা সম্ভ্রম থাকে, এবং তার চেয়েও বেশি সম্ভ্রম আমি ভারতবর্ষের বাংলায় জন্মেছি এবং আমি একজন বাঙালি। এই প্রয়াস সার্থক হোক, সুন্দর হোক, এবং এটা আমাদের কোনো কাজ নয়, এটা বাণিজ্যিক ব্যাপার নয়, এটা আমাদের কোনো এগিয়ে নিয়ে যাবার মুকুটে পালক নয়, এবং আমাদের কারো নয়। এটা কিন্তু আমাদের একটাই কথাতে শেষ হয়, আমরা যারা সবাই এখানে এসেছি এটা আমাদের দায় এবং দায়িত্ব। পরবর্তী প্রজন্মের কাছে আমাদের কিছু রেখে যেতে হবে, পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে দিতে হবে যে ভারতবর্ষের স্বাধীনতার পেছনে তাদের অবদান কি ছিল, তারা কত সফল ছিল জীবনে, কত তারা সার্থক ছেলে নিয়েছিল, সবকিছু হেলায় ছড়িয়ে দিয়ে তারা ভারত মাকে স্বাধীন করার জন্য ফাঁসির গলি কিংবা দ্বীপান্তরে চলে গেছিল। এই জানবিটা তত মনে হবে আমি এক মহান দেশে জন্মেছি, আমি সেই ভারতবর্ষে জন্মেছি যে ভারতবর্ষের আত্মত্যাগ, বাঙালির আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে সম্ভব নয়। আপনাদের আবার আমার শ্রদ্ধা সম্মান, আমার অন্তঃস্থল থেকে সকল শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুবীর মুখার্জিকে। ডক্টর সুবীর মুখার্জি হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং মেন্টর, এবং অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও উনি সময় বার করে আমাদের অনেকটা সময় দিয়েছেন, আমরা সত্যিই কৃতজ্ঞ। আর আমাদের অভিভাবক এবং দাদা, আমরা যে কোনো সমস্যা নিয়ে সুবিধার কাছে গেলে আমরা কোনোদিন ফিরে আসতে হবে না, তো এই পাওয়াটা আমাদের কাছে বড়। এবং উনি আজকে এসেছেন ভার্চুয়াল মিউজিয়ামের ব্যাপারে যেটা বললেন। আরেকটা কথাই বললাম যে আমি কালকে চিঠি করতে বলেছি, দেখেন হুগলি জেলা থেকে শুরু করব। আমার মনে হয় এই মাসের শেষের থেকে সব স্কুল ইন্সপেক্টরদের একটা মিটিং আছে দপ্তরে হুগলি জেলা। আমি চাইবো অন্তত হুগলি জেলা সব স্কুল থেকে এটা শুরু হোক, এই ভার্চুয়াল মিউজিয়ামটা। আমি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এরপর আমি অর্থাৎ প্রসূন রায়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। প্লিজ প্রসূন রায়। অনেক ধন্যবাদ। সুবীরবাবু এত সুন্দর বললেন, সত্যি খুব ভালো লাগলো। আজকের এই দিনটাতে বোধিসত্ত্ব আমাকে এখানে আসার জন্য বলেছিল, তো আমি সত্যি গর্বিত যে আজকে এই উদ্যোগের একটা অংশ হতে পেরেছি। যেটা বলবো যে স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র আন্দোলন একটা বড় অংশ ছিল, এবং 1857-এর পরে এই আন্দোলনের শুরু, আতুর ঘর কিন্তু এই বাংলা থেকেই শুরু হয়। অনুশীলন সমিতি, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, এবং সেখান থেকে সেই আইডিওলজি আস্তে আস্তে যুব সমাজে ছড়িয়ে পড়ে। পড়তে পড়তে সেই আইডিওলজি আমাদের প্রতিটা বাঙালি ঘরে, বাংলার ঘরে ঘরে ছড়িয়ে যায়, এবং সেখান থেকে আমরা অনেক মানুষকে উঠে আসতে দেখেছি। ক্ষুদিরাম বসুর কথা আমরা জানি, বসন্ত বিশ্বাসের কথা আমরা অনেকে জানি না। বসন্ত বিশ্বাস যিনি রাসবিহারী বসুর সঙ্গে প্রথম 1912 সালে বড়লাটকে বোমা মেরেছিল। তো এরকম প্রচুর মানুষজন আছে যাদের কথা আমরা জানতেও পারি না। এবং আমি যখন শ্রী রাসবিহারী বসুকে নিয়ে লিখি, আমার যে বইটি আছে সেখানে বইয়ের মধ্যে অনেক ছবি আমরা রাখার চেষ্টা করেছিলাম, এবং কিছু রেয়ার ফটোগ্রাফস যেগুলো আজকের দিনে নষ্ট হয়ে গেছে, পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যেরকম 1912 সালে বড়লাট যখন বাংলা থেকে দিল্লিতে আমাদের ক্যাপিটাল শিফট করছেন, সে সময় তো রাজভবন ছিল না, তো বড়লাট কোথা থেকে বেরিয়ে এসেছিলেন, ছিলেন কোথায়? তো এই সমস্ত ইনফরমেশন, এই সমস্ত ছবি, সেগুলো আজকে আমাদের কাছে কোথাও নেই বা হারিয়ে যাচ্ছে। হয়তো কারো প্রাইভেট কালেকশনে আছে, কিন্তু সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে বসেছে। আমি খুব ছোটভাবে, আমাদের একটি সংস্থা আছে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যাওয়ারনেস এন্ড রিসার্চ, IR বলে, যেটা ডক্টর সুব্রত গঙ্গোপাধ্যায়, উনি হিউস্টনে থাকেন, উনি একজন কার্ডিয়াক সার্জন। ওনার উদ্যোগে আজ থেকে 15 বছর আগে সেটা শুরু হয়েছিল, একটি নন প্রফিট বডি। আমরা চেষ্টা করি ইন্ডিয়ান হেরিটেজ, হিস্ট্রি, কালচার, আমাদের সংস্কৃতিকে যত রকমভাবে চেষ্টা করা যায় সংরক্ষণ করার। ইনট্যাক্ট, যেটা সর্বভারতব্যাপী একটি বডি, আমি তার লাইফ মেম্বার। তো সেখানেও এখনকার দিনে যে প্রচেষ্টা, বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন সংস্থা যেখানে বই, যেখানে ইনফরমেশন নষ্ট হয়ে যাচ্ছে, তাকে ডিজিটাইজ করা, ডিজিটাইজ করে সেই সমস্ত আর্টিফ্যাক্টগুলোকে আমরা একটা এয়ারটাইট জায়গায় রাখছি, এবং সেখানে QR কোডের দ্বারা
সেই কন্টেন্টগুলোকে মানুষ যাতে অ্যাক্সেস করতে পারে। তো আমি মধ্যমগ্রাম হিস্টোরিক্যাল সোসাইটিকে সত্যি সত্যি কনগ্রাচুলেট করবো এরকম একটা উদ্যোগ আনার জন্য, যে এই ব্রিল মিউজিয়াম সেই ভার্চুয়াল এফার্টটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এই আমাদের সশস্ত্র আন্দোলনকারীদের সম্বন্ধে আমাদের দেশের মানুষকে জানানোর জন্য। কারণ আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের কি বলবো, হিউম্যান সায়েন্সেসে কোথাও আমরা এই সমস্ত অংশটাকে পড়াশোনার মধ্যে রাখি না। আমাদের আগামী প্রজন্ম জানেই না যে এই মানুষগুলো কি করেছিলেন। ফর এক্সাম্পল রাসবিহারী বসু, যার অবদান আমাদের স্বাধীনতায় এত বড়, অনেকে আমরা জানি না যে রাসবিহারী অ্যাভিনিউ উনার নামে নয়। তো এরকম একটা উদ্যোগ ব্রিল মিউজিয়াম যেটা করছে, আমি সত্যিকারই মনে করি যে এটাকে যদি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, তাই ঘরে বসে আজকে আগামী প্রজন্ম আমাদের এই সমস্ত আন্দোলনকারীদের ব্যাপারে জানতে পারবে এবং এটা একটা বিরাট উদ্যোগ হবে। তো অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে আসার জন্য, বলার জন্য, আর আমার বেস্ট উইশেস যাতে এটা অনেক অনেক সফল হয়। আপনারও হেল্প দরকার। হ্যাঁ, আমি ডক্টর সুবীর মুখার্জি, নন্দনে একটি প্রোগ্রাম আছে, উনি বেরিয়ে যাবেন, একটা জোরে করতালি দিয়ে আমরা ওনাকে আমাদের দুজন গেস্ট এর মধ্যে চলে গেছেন ওনাদের ব্যস্ততার জন্য, এবং আমাদের সাথে এই মুহূর্তে যিনি আছেন এবং যার বক্তব্য আমরা শুনবো, প্রথমেই একটা কথা বলি, ওনাকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মধ্যে সাংবাদিক সুমন ভট্টাচার্য, একটা জোরে করতালি দিয়ে ওনাকে ওয়েলকাম জানাই। প্লিজ ওয়েলকাম। গ্যালারি, ক্ষুদিরাম গ্যালারি, তারপরে দিল্লি দরবারে ছবি দেওয়া আছে ব্রিটিশ প্রিপারেশন গ্যালারি, রেভলিউশনারি কাল্ট গ্যালারি, দাদার মুভমেন্ট এন্ড বাঘা যতীন গ্যালারি, তারপর ফায়ারি মেদিনীপুর গ্যালারি, তারপর রিভলিউশন অফ 1920s 30s চিটাগং গ্যালারি, কালাপানি গ্যালারি, ওটা সেন্ট্রাল জেল দেখা যাচ্ছে এখানে, রাসবিহারী গ্যালারি, নেতাজি সুভাষ গ্যালারি, এবং সবার শেষে ইন্ডিপেন্ডেন্স এন্ড ক্রিয়েশন অফ টু ডোমিনিয়ন গ্যালারি। এবার আমি সোমদেব তার কথা শুনে আমি ভাবছি এখানে নীলগঞ্জ ম্যাসাকারও এটা কোনো একটা গ্যালারিতে বা করেছেন, খুবই ভালো উদ্যোগ। আমি যে দুজনের ছবি দেখলাম ঘটনাচক্রে, চট্টগ্রামে সূর্য সেনের উপর একটা আগে অন্তত বাংলাদেশ সরকারের একটা অসাধারণ মিউজিয়াম ছিল, যারা গেছেন তারা যদি জানেন, খুবই ভালো মিউজিয়াম ছিল। এবং বাংলাদেশ সরকার সেই সময় অন্তত বুড়িবাগানের তীরে বাঘা যতীনের যে যুদ্ধ, সেটা স্মরণ করেও একটা অসাধারণ কাজ করেছে বাঘা যতীনের গান। তো এই যে যারা হারিয়ে যাওয়া বিপ্লবী, যাদের নাম আমরা সত্যি হয়তো সবসময় তত বলতে পারি না, তত স্মরণে রাখতে পারি না, তাদের জন্য যদি একটা ভার্চুয়াল পৃথিবী তৈরি করা যায়, তাহলে সেটা খুব ইম্পর্টেন্ট। যেটা মাননীয় দিদি বললেন যে শুধু তো আজকে আমরা এই কলকাতায় বসে দেখছি এরকম নয়, এটা যদি ভারতবর্ষের অন্য প্রান্তে যারা দেখতে পারবেন, যারা প্রবাসে বাঙালি আছেন তারা জানতে পারবেন, এনিথিং ভার্চুয়াল তো আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। তো সেই উদ্যোগ যদি মৃন্ময়, আমি আরেকজনের নাম দেখছিলাম, হ্যাঁ, বোধিসত্ত্ব তরফদার, তারা যদি নিয়ে থাকেন, সেটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। অবশ্যই সেই উদ্যোগকে আমাদের সকলের সর্বান্তর্গণের সমর্থন এবং যতটুকু যার সামর্থ্য অনুযায়ী সাপোর্ট করা দরকার, আমি ওদের এই উদ্যোগকে খুবই কি বলবো, প্রশংসা করবো বা সাধুবাদ জানাই। এবং আপনারা যারা একটা এরকম ছুটির দিনের উপাধি এসছেন এই উদ্বোধনে, তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা। জোরে করতালি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সুমন ভট্টাচার্য মহাশয়কে। এবং সুমনদাকে আরেকটা কথা জানিয়ে আমি ভেরি হ্যাপি টু ইনফর্ম যে এই পার্টিকুলার মিউজিয়াম এটি কিন্তু 13টি ভাষায় লোকে এটি দেখতে পারবে, ইনক্লুডিং ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস অ্যাজ ওয়েল। নিশ্চয়ই, অ্যাবসলিউটলি, ওনাকে আমরা বিদায় জানাবো। একটা জোরে করতালি হোক একটা। আরেকটা জিনিসও বলুন, উনিও
এত নাম হয়েছে, পুলিন বিহারী দাস, হেমচন্দ্র ঘোষ, অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, হেমচন্দ্র কানন্দ, বাঘা যতীন, রাসবিহারী বসু, মতিলাল রায়, এরকম নাম যত আমরা ইতিহাস পড়ি, কত কত ইতিহাস, যাদুগোপাল মুখোপাধ্যায় বা মাস্টারদা সূর্য সেন, পৃথ্বীনাথ বন্দ্যোপাধ্যায়, এরকম শয়ে শয়ে বীরত্বের কাহিনী আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। তা সত্ত্বেও যেটা আক্ষেপের ব্যাপার সেটা হলো যে আমরা এদের নামে শুনে পরিচিত, কিন্তু পূর্ণ জীবনী এবং তাদের যে সংগঠন, এত বিপ্লবী সংগঠন ছিল, তারা কেমন ভাবে কাজ করতো তা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ কোনো স্টাডি এখনো অবধি পাইনি। খুব ভালো হয় যদি সেটা রাজ্য সরকারের উদ্যোগ করা যায়, কিন্তু প্রথম পদক্ষেপ হিসেবে ভবিষ্যৎ তরফদার যেটা ভার্চুয়াল লাইব্রেরি, ভার্চুয়াল মিউজিয়াম তৈরি করার উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানাই। খুব সাধু উদ্যোগ। আশা করব এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে বর্তমান প্রজন্ম বিপ্লবীদের সম্বন্ধে আরো বেশি জানতে পারবে। আমার পূর্ণ শুভেচ্ছা রইল এবং সহযোগিতা রইল। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। চন্দ্রচূড় দাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আরো দুটি বার্তা আমি বলবো যে আরো দুজন বিশেষ লোকের তরফ থেকে বিশেষ জনের তরফ থেকে এসছে। উনি হলেন বিশিষ্ট ইকোনমিস্ট এবং হিস্টোরিয়ান শ্রী সঞ্জীব সান্যাল, এবং মিস্টার সঞ্জীব সান্যাল তিনি প্রাইম মিনিস্টার ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের এখন একজন মেম্বারও, এবং তিনি হোয়াটসঅ্যাপে আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। এবং উনি মূলত বিখ্যাত বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যালের সম্পর্কে নাতি হন, এবং উনি বলেছেন যে ওনার দুই ভাই, ওনারা দুজন, একজন থাকেন কলকাতায়, উনি অসুস্থতার কারণে আসতে পারেননি, এবং আরেকজন দিল্লিতে থাকেন। ওনাদের শচীন্দ্রনাথ সান্যালের পরিবারের তরফ থেকে আমাদের বার্তা দিয়েছেন, তো আমরা একটু শুনে নিতে চাই। প্রথম আমরা শুনবো লেখা একটি কবিতা আবৃত্তি তোমার কাছে কি আছে? এই মুহূর্তে কি আছে তোমার কাছে? রেডি? ওকে, আমরা ততক্ষণ একটু ভার্চুয়াল মিউজিয়ামে আমাদের গুণীজনেরা বিশেষ বার্তা যেগুলো পাঠিয়েছে অভিষেককে বলবো সেই বিষয়ে কিছু বলতে। এবার প্রথমে আমি আমাদের পৌরসভায় গেছি, আমি বর্তমানের বাসিন্দা, তো আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান শ্রী মাইক ঘোষ, উনি আমাদের যথেষ্ট সহযোগিতার হাত এগিয়ে দিয়েছেন, এবং ওনার একটি মেসেজ আমরা ভিডিও মেসেজ দেখব। প্লিজ